বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস, সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে বুঝলাম না, দুইটা ট্রেন ভিন্ন বেগে। সিলভি যেটা বললা, দুইটা ট্রেন ভিন্ন বেগে গতিশীল হলে তখন প্রবলেমগুলো কেমন হবে? কোনো প্রবলেমের ব্যাপার না, তুমি এদের মধ্যকার আপেক্ষিক বেগটা নিবা। সিলভি বুঝছি মনে হয়, আপেক্ষিক বেগটা নিবা, একটার সাপেক্ষে আর একটার আপেক্ষিক বেগ নিবা। যেমন একটা ট্রেন 100 মিটার/সেকেন্ড বেগে গতিশীল আর তুমি স্থির, তাহলে তোমার সাপেক্ষে ওই ট্রেনটার বেগ কত? 100 - 0। বুঝতে পারলাম? বা ট্রেন সাপেক্ষে তোমার বেগ কত? 0 - 100, মানে 100 - v² করলে ওই 100 চলে আসবে। কিন্তু তুমি যেটা প্রশ্ন করলা সিলভি, সেটা হলো, সবাই আশা করি সিলভির প্রশ্নটা বুঝতে পারছো। ও যেটা বলতে চাইলো, স্যার যদি এমন হয় দুইটা ট্রেন যদি ভিন্ন বেগে গতিশীল হয়, হোক, তখন তুমি একটার সাপেক্ষে আর একটা, মনে করো একটা যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে হলো 10 মিটার/সেকেন্ড বেগে, আর একটা ট্রেন যাচ্ছে হলো 100 মিটার/সেকেন্ড বেগে। এখন তখন তুমি আপেক্ষিকতা ইউজ করতে যাচ্ছ, কোনো সমস্যা নাই। ভিটা কি? বেগ আসলে না, ভিটা হলো আপেক্ষিক বেগ। তখন তুমি যার সাপেক্ষে সময় মাপবা, যার সাপেক্ষে দৈর্ঘ্য মাপবা, যার সাপেক্ষে ভর মাপবা, তার সাপেক্ষে তুমি অন্যের বেগটা হিসাব করবা, এবং সেই বেগটা বেগ না, সেই বেগটা হচ্ছে আপেক্ষিক বেগ। সিলভি, আমার মনে হয় আমি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আর কোনো প্রশ্ন কি পাওয়া গেল? দীপু আপা, ও থাকবা, সবাই আমার জন্য, ওনার জন্য দোয়া করি আমরা, ওনার জন্য আল্লাহ সুস্থ করে ফেলেন। আমি ফার্স্ট ইয়ারে বেসে করে দিয়েছি ত্রিনা না। আচ্ছা, ঠিক আছে, ত্রিনা মা, দেখি। আচ্ছা, পরবর্তী আবিষ্ট প্রবাহের বিজ্ঞানস্থ নিয়মটা আরেকবার বলেন। পরিবর্তী প্রবাহ জেনারেটরে আবিষ্ট প্রবাহের দিক নির্ণয়ের কি নিয়ম? ডানহস্ত নিয়ম। কেন? জিমিটা তো আমরা মনে হয় আগে পড়েছিলাম নাকি? ডানহস্ত মেহের মেঘ নামে একজন প্রশ্ন গ্রুপে। আচ্ছা, মেহের ম্যাং, MEGS, এখনই করে দিই আমরা, তাহলে সময় নেই পরে আবার। কে বলছে আর 2 ইয়ারের জন্য এক্সাম হবে? দিনের শেষে তোমার এক্সাম হবে, এটা মনে রাখো, এই আশা করিও না। আচ্ছা, আমরা গত ক্লাসে এক্স রে পড়াইলাম, এবং গত ক্লাসে এক্স রে যখন পড়াইলাম আমরা দেখতে পাইছিলাম সর্বোচ্চ কম্পাঙ্ক কেমন হয়, আর সর্বোচ্চ তোমার সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কেমন হয়। তবে আমি তোমাদের কাছে বলতে চাই, জিন দ্বারাও আমি তোমাদের কাছে বলতে চাই, ই বড় হাতের ভি সমান সমান কিন্তু হলো ½ mv²। এই ভি সমান সমান কত হলো? ½ mv²। তাহলে এখান থেকে যদি তুমি চাও যে ভি বের করবা, তাহলে কত হবে? 2ev/m√r। এই সূত্র দিয়ে আজকে প্রথমেই একটা ছোট্ট ম্যাথ হয়ে যায়, এই সূত্র দিয়ে। কি ম্যাথ সেটা দেখো তো। 10 kb বিভব পার্থক্যে একটি ইলেকট্রনের বেগ কত হবে? একটা ছোট্ট ম্যাথ আজকে করে ফেললাম। 10 kb বিভব পার্থক্যে একটি ইলেকট্রনের বেগ কত হবে? 10 kb বিভব পার্থক্যে একটি ইলেকট্রনের বেগ কত হবে? এটা আবার কিসের সিম্বল দিল? রিফাত,
রিফাত, তার রিফাতিতে এতগুলো সিম্বল দিছে, কি সিম্বল আমি বাংলাদেশের স্কুল কলেজ কেন দরকার নাই, কেন জামিনী হঠাৎ রাগ হলো কেন? স্কুল কলেজ আমাদের অবশ্যই দরকার আছে। আচ্ছা, এইবার তোমরা বলো তো 10 কেবি বিভব পার্থক্যে একটি ইলেকট্রনের কার্যব্যাপক, আমি আসবো আজকে মনে হয় কার্যব্যাপক আমরা আনতে পারবো। মামুনুর রশিদ একটু ওয়েট করো, কার্যব্যাপক আসবো আমরা আজকে। 10 কেবি বিভব পার্থক্যে একটা ইলেকট্রনের বেগ কত হবে? তাহলে ফর্মুলা কি বলতো? ভি সমান সমান 2ev ভাগ হচ্ছে m রুট ওভার, তাহলে 2 ইন্টু 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 ই এর মান 10 কেবি মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে 10,000 ভোল্ট ডিভাইড বাই এম এর মান কত? 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31। তোমাদের মধ্যে কেউ না কেউ আমাকে ঠাস করে বলতে পারবা পরীক্ষা হবে এটা ব্যাপারে, দিনের শেষে পরীক্ষা হবেই। না চিপাতে লেখার দরকার নেই, মেইন জায়গায় লেখো। মাহফুজ আমাকে অ্যান্সারটা বলো তাড়াতাড়ি, আমরা অন্য দুইটা ভালো ম্যাথ আজকে করাবো, আমরা কমপক্ষে দুইটা ভালো ম্যাথ করাবো। রেডি? দুইটা ভালো ম্যাথ আমাকে আজকে করাইতেই হবে, তাড়াতাড়ি করেন। কোথায় গেল ম্যাথ দুইটা? হ্যাঁ, কত আসে মানটা? তাড়াতাড়ি করেন বাজান। তোমরা কার্য এত সৈকত 1.48 10 টু দি পাওয়ার 17, না রুট করো নাই মনে হয় তুমি, উপরে রুট আছে কিন্তু। এম নট শূন্য, এম এর এম নট যদি শূন্য হয় তাহলে দ্রুতি আলোর বেগের সমান হবে কি না? আলোর বেগের সমান হবে অফকোর্স। তুমি হিসাব করে দেখো, এম নটের মান শূন্য বসাও, তুমি দেখো তো ভি এর মান সি চলে আসে 5.9 10 টু দি পাওয়ার 7, 5.9 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড মনে হয়। তার মানে সৈকত যে অ্যান্সার দিয়েছিল আমার মনে হয়, মনিরা তুমি একটু পাওয়ারে নিয়ে যাও তাহলে হবে। সৈকত অ্যান্সারটা মানে রুট ওভার করে মানে করছিল মনে হয়। জায়রা ঠিক আছে, আনোয়ার ঠিক আছে, জিম হ্যাঁ যাবে 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার 7। আজকে আমরা প্রথমে দুইটা ভালো ম্যাথ করব, তারপর আজকে কার্যপেক্ষক। আমি আমি কয়েকটা জায়গায় প্রশ্ন পাইলাম কার্য অপেক্ষক নিয়ে প্রশ্ন করেছো। কার্য অপেক্ষক নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কার্যপেক্ষকটা ভালো জিনিস, করে নিয়ে হতাশ হইও না। দেখো আজকের দুইটা ভালো ম্যাথের প্রথম ম্যাথ, 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, 400 ন্যানোমিটার 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, তাড়াতাড়ি করো। 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 1.5 মিলিওয়াট, 1.5 মিলিওয়াট এর কোন ফটো তড়িৎ কোষের উপর আপতিত হলো। 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 1.5 মিলিওয়াট এর কোন ফটো তড়িৎ কোষের উপর আপতিত হলো। আচ্ছা জিম আমি দেখাচ্ছি, ডানাতে নিয়ম তো আমরা পড়েছিলাম মনে হয়, যে তড়িৎ প্রবাহ যাবে তার ডান দিকে, বৃদ্ধাঙ্গুলিগুলা হবে চুম্বক ক্ষেত্রের দিক, তাই না? তাহলে চুম্বক ক্ষেত্রের দিকে শুধু কল্পনা করে আমি তড়িৎ প্রবাহের দিক চিন্তা করতে পারি, তাই তো মনে হয়। তাহলে কি বললাম? 1.5 মিলিওয়াটের কোন ফটো তড়িৎ কোষের উপর আপতিত হলো, পাইছি। এবার লেখো আপতিত ফোটনের 0.1% ফটো ইলেকট্রন উৎপন্ন হয়। আপতিত ফোটনের 0.1% ফটো ইলেকট্রন উৎপন্ন হয়। আপতিত ফোটনের 0.1%, হ্যাঁ কত হয় বলতো? ফটো ইলেকট্রন উৎপন্ন হয়। আশা করতে পারি এই পর্যন্ত আমরা সবাই লিখছি। এবার লেখো তবে কোষে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। কোষে তড়িৎ প্রবাহ মানে আমার কাছে কার মান চাইছে বলতো? আই এর মান চাইছে। খেয়াল করে শুনো, আই এর মান চাইছে।
তাহলে কি হতে পারে দেখো, বলছে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, 1.5 মিলিওয়াট মানে ক্ষমতা পি দেওয়া আছে। আমাকে বলেছে যে যে ফোটনগুলো আপতিত হইল তার মাত্র 0.1% ফটো ইলেকট্রন তৈরি করে। আগে আমি দেখতে চাই ফোটন কয়টা আপতিত হইল। তাহলে ফোটন আপতিত হওয়ার ফর্মুলা কি? ই সমান সমান NHF। ই সমান সমান NHF। খেয়াল করো, ই মানে কি? পি ইন্টু টি সমান সমান NHF। এন ইকুয়াল কত? পি ইন্টু টি ডিভাইডেড বাই HF। পি এর মান কত? 1.5 10⁻³ মিলিওয়াট। এইবার অঙ্কের মধ্যে, আচ্ছা প্রশ্নটা আমি আরেকবার বলি, একটু তাড়াতাড়ি করতে হবে বাজান। 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, 400, হ্যাঁ সবার জন্য আবার বলতেছি বাজার, একটু খেয়াল করো। 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 1.5 মিলিওয়াট এর কোন ফটো তড়িৎ কোষের উপর আপতিত হলো। 1.5 মিলিওয়াটের কোন ফটো তড়িৎ কোষের উপর আপতিত হলো। আচ্ছা জিম, আমি আসলে তুমি ওইটা দিয়ে মিলাইতে পারতেছি না, মানে কোনটা? তোমার পক্ষে কি কোন একটা ছবি আমার এখানে দেওয়া সম্ভব কি? তাহলে আমি বুঝতে পারতাম যে তুমি এক্স্যাক্টলি কোনটার কথা বলতেছো জিম। আচ্ছা আমি প্রশ্নটা আরেকবার বলি। 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 1.5 মিলিওয়াটের কোন ফটো তড়িৎ কোষের উপর আপতিত হলো। আপতিত ফোটনের 0.1%, আপতিত ফোটনের মাত্র 0.1% ফটো ইলেকট্রন তৈরি করে, মানে উৎপন্ন করে। ফটো ইলেকট্রন মানে হলো, আচ্ছা প্রিয় আমি একটু একটু পরে বলি। ফটো ইলেকট্রন মানে হলো কোন একটা ধাতব পৃষ্ঠের উপর আলো পড়বে, আলো পড়লে ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত হবে। ওই ইলেকট্রন গুলাকে আমরা বলি হচ্ছে, ওই ইলেকট্রন গুলাকে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রন। আই থিঙ্ক এসডি প্রিয় তুমি বুঝতে পারছো। আচ্ছা 0.1% ফটো ইলেকট্রন তৈরি করে, ফোটনের 0.1% ফটো ইলেকট্রন তৈরি করে। আচ্ছা এখন বলছে তাহলে কোষে তড়িৎ প্রবাহটা কত? কোনো সমস্যা নাই। দেখো তো, আগের এই টাইপের একটা অঙ্কে বলেছিল প্রতি সেকেন্ডে, এখানে আমি টি এর মান 1 ধরছিলাম। এবার তো আর প্রতি সেকেন্ড টেকেন্ড কিছু বলে নাই, তাহলে টি এর মান বদলানো যাবে না, টি আমার সাথে সাথেই চলবে। এক সময় দেখবো টি কেটে গেছে, তাহলে সমান সমান টি রইল। এইচ এর মানটা কত? 6.63 10⁻⁻34। আর এফ এর মান দেওয়া নাই, ল্যামডা দেওয়া আছে। তাহলে এফ মানে তো সি বাই ল্যামডা, তো সি কত? 3 × 10⁻8। আর ল্যামডা কত? 400 ন্যানোমিটার, মানে কি 400 × 10⁻⁹ হ্যাঁ, কিন্তু সোলার প্যানেলটা, রায়হান ইসলাম, সোলার প্যানেলটা শুধু এভাবেই কাজ করে না। সোলার প্যানেলে আমরা কিন্তু কি ব্যবহার করি? ওই যে ডায়োড ইউজ করি, পিএন জাংশন ডায়োড ইউজ করি। ঠিক আছে, এগুলো আমরা এলইডি বলি, ওগুলাকে আমরা বলি হচ্ছে এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এই ব্যাপার তো আছেই, সাথে ওগুলোও লাগবে, লাইট এমিটিং ডায়োড, এলইডি। ওই এলইডি টেলিভিশন লাইট ইমিটিং ডায়োড ওই টাইপেরই। ঠিক আছে, আচ্ছা আসো দেখি তাহলে আমরা আমরা কি এফ এর বদলে এই মানটা কি করে পাইলাম তার জবাব দিতে পারছি মনে হয়। আমার এখানে অ্যাপ ছিল কিন্তু অঙ্কের মধ্যে এফ এর মান দেওয়া নাই, কিন্তু আমি এফ এর বদলে লিখতে পারি সি বাই ল্যামডা। এটা হলো সি এর মান, এটা হচ্ছে ল্যামডা মান। আমাকে ঠাস ঠাস করে বলে দাও এন এর মান কত আসে। তবে খেয়াল রাখো এন এর মানের মধ্যে কিন্তু টি থাকবে, এন এর মানের মধ্যে কিন্তু টি থাকবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, এন এর মানের মধ্যে কিন্তু টি থাকবে। 3.03 10⁻15 সাথে কি রইল? টি রইল। ওকে, 3.03 10⁻01, আবার 03 কোনটা নিব আমি? 01 03, আচ্ছা নিলাম একটা, অসুবিধা নাই। 02 নেই, তাহলে সবার জন্য মঙ্গল।
02 10^15 সাথে কে রয়ে গেল, টি রয়ে গেল। তার মানে এত সংখ্যক ফোটন পড়বে, কিন্তু এত সংখ্যক ফোটন কিন্তু এত সংখ্যক ইলেকট্রন বানাইতে পারবে না। বানাবে কয় পার্সেন্ট? অতএব ফটো ইলেকট্রনের সংখ্যা, ফটো ইলেকট্রনের সংখ্যা সংখ্যা যদি n প্রাইম হয়, সেটা হবে n এর 0.1%। মানে এই সংখ্যক ফোটনের এত পার্সেন্ট ফটো ইলেকট্রন হয়। তাহলে হবে কত বলতো? n প্রাইম ইকুয়াল টু হবে n এর 0.1%। n এর মানটা কত? 3.02 10^15 টি, সাথে 0.1 মানে কি? 0.1/100। কেউ কি একটু কষ্ট করে বলবা যে 3.02 10^15 ইন্টু 0.1 ভাগ 100 করলে কত হয়? সৈকত কি অ্যান্সারই বলে ফেললো নাকি? ফাহাদ আল ফয়সাল তো মনে অ্যান্সারই বলে ফেলছে। 3.02 এক্সপোনেনশিয়াল 15 ইন্টু 0.1 দিচ্ছাম ভাগ 100। 3.02 10^12 আসে রে সৈকত। 3.02 10^12 টি। এতগুলা ফটো ইলেকট্রন বের হবে, এতগুলা ফটো ইলেকট্রন বের হবে। তাহলে আই বের করার ফর্মুলা কি? কিউ/টি। আই বের করার ফর্মুলা কি? কিউ/টি। কিউ হবে কি? এই এত সংখ্যক ফটো ইলেকট্রনের আধান মানে কি? সমান সমান n প্রাইম ই ভাগ টি। কিউর মান হচ্ছে n প্রাইম ই, তাই না? কিউর মান হচ্ছে কত? n প্রাইম ই। এগুলো তো ইলেকট্রন সংখ্যা, এগুলা সবই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে একটা ইলেকট্রনের আধান হচ্ছে ই, তাহলে n প্রাইম সংখ্যক ইলেকট্রনের আধান হচ্ছে n প্রাইম ই ডিভাইডেড বাই টি। দেখো এবার টি কেটে যাবে। n প্রাইম কত? 3.02 10^12 টি। আর ই এর মান কত? 1.6 10^-19 ডিভাইডেড বাই টি। এই টি আর এই টি কেটে যাবে। একবারে আমাকে বলো আই এর মানটা কত আসে? একবারে বলবা আই এর মানটা কত আসে, তাড়াতাড়ি। কেমন কেমন লাগতেছে? মানে জিম বলো তো আই এর মানটা কত আসে? ডিসিম, হ্যাঁ ডিসিম ডিসিম। 4.82 10^-7। 4.82 10^-7 এম্পিয়ার আমাদের আই এর মান চলে আসলো। 4.82 বা 83, আচ্ছা 82 লেখা যাবে মনে হয়, অসুবিধা নাই। 10^-7 এম্পিয়ার। ওকে। আচ্ছা তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আমরা নেক্সট ভালো অঙ্কে যাওয়ার আগে একটা থিওরি পড়ায় ফেলি। দেখো নেক্সট ভালো অঙ্কে যাওয়ার আগে এই থিওরিটা কিন্তু ইম্পর্টেন্ট উদ্দীপকের জন্য। লেখেন, আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? তারপর একসাথে লিখবেন আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত, আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণটি লিখো। সমীকরণটি লিখো না, আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণটি প্রতিপাদন করো। কি লিখলাম? আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে, তারপর একসাথে লিখবো আমরা, হ্যাঁ এমএসটি আয়েশা সিদ্দিকা। আবার ওইটা আবার আয়েশা সিদ্দিকা কেমনে কি হলো?
এটা করা হয়েছে, এমএসটি আশিস সিদ্দিকীকে আমরা অ্যাপ্রুভ করেছি একটু আগেই। আচ্ছা, কি বললাম? আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণটি প্রতিপাদন করো। ঠান্ডা মস্তিষ্কে করব। আচ্ছা, ফার্স্টে আমরা শিখব আলোক তড়িৎ ক্রিয়া কি। ফার্স্টে আমরা শিখব, কিরকম শিখব দেখো। আমার কাছে একটা মেটাল প্লেট আছে। আই হ্যাভ এ মেটাল প্লেট। তার উপরে আলো পড়তেছে। যে কোনো কম্পাঙ্কের আলো পড়লে হবে না, উপযুক্ত কম্পাঙ্কের আলো যদি পড়ে, মানে আলো পড়া মানে ফোটন পড়া, তুমি জানো। আর ফোটন পড়া মানে কি? তার শক্তি কত? ইকুয়াল টু এইচ এফ। আর এইচ তো ধ্রুবক, তার মানে এফ যত বেশি ওই ফোটনটার শক্তি তত বেশি। মাথায় আসছে মনে হয়? তাহলে কোন একটা ধাতু পৃষ্ঠের উপর আমি কি দেখলাম? আলো পড়তেছে, মানে ফোটন পড়তেছে। এই ফোটনের কম্পাঙ্ক, ফোটনের শক্তি যদি উপযুক্ত শক্তি হয়, হ্যাঁ, নূরজাহান হেলালি আমরা করেছি, মেহেক মেঘকে আমরা অ্যাপ্রুভ করেছি। একটু তাড়াতাড়ি করি, আবার একটু মাইমুন আবার প্রশ্ন জানতে যাচ্ছে, আবার বলি। আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? তারপর একসাথে লিখবো আমরা আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণটি প্রতিপাদন করো। দ্রুত গতিতে আমার জবাবটা নেওয়ার চেষ্টা করো। আবার কোন একটা ধাতব পৃষ্ঠের উপর আলো পড়ল। আচ্ছা, প্রশ্নটা আমি আবার বলি বাজান। আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? অথবা এটাকে ফটো তড়িৎ ক্রিয়াও বলতে পারে, কিন্তু যাহাই আলোক তড়িৎ ক্রিয়া তাহাই ফটো তড়িৎ ক্রিয়া। ইংলিশ একটাই, ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে কি সংজ্ঞার প্রশ্নটা কি বললাম মাইমুনা, তারপর ফাতিহা, একটু খেয়াল করো। আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে, তারপর একসাথে লিখবা আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত, তো হ্যাঁ, আইনস্টাইনের সমীকরণটি প্রতিপাদন করো। ডান। আবার বলতেছি, আমি ফার্স্টে দেখলাম একটা মেটাল প্লেট, তার উপর উপযুক্ত কম্পাঙ্কের আলো, মানে তার উপর আলো পড়তেছে। আলো পড়া মানে ফোটন পড়া, ঝাঁকে ঝাঁকে ফোটন পড়বে। সেই ফোটনের শক্তি কত? ইকুয়াল টু এইচ এফ। এবং যে কোনো ফোটন পড়লেই হবে না, যদি উপযুক্ত কম্পাঙ্কের ফোটন পড়ে, উপযুক্ত শক্তির ফোটন পড়ে, তাহলে এই ফোটন কি করবে জানো? এই ধাতব প্লেট হতে ইলেকট্রনকে মুক্ত করবে। ধাতব প্লেট হতে ইলেকট্রনকে মুক্ত করবে এবং ইলেকট্রনকে একটা গতিশক্তিও দান করবে। আর ইলেকট্রন গতিশক্তি পাচ্ছে, ইলেকট্রন গতিশীল হচ্ছে, তার মানে ওখানে তড়িৎ প্রবাহ শুরু হবে। আর এই তড়িৎ প্রবাহটাকে তখন আমরা বলবো হচ্ছে ফটো তড়িৎ বা আলোক তড়িৎ। কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। উপযুক্ত কম্পাঙ্কের আলো যদি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হয়, ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত হবে। হ্যাঁ, ইলেকট্রন নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত হবে, সাথে ইলেকট্রনটা কিছু গতিশক্তিও লাভ করবে, মানে ইলেকট্রন গতিশীল হবে। তার মানে ইলেকট্রন গতিশীল হওয়া মানেই হলো ওখানে তড়িৎ প্রবাহ শুরু হবে। কি প্রবাহ? তড়িৎ প্রবাহ শুরু হবে। এটা কি আমরা বলি হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। কিন্তু আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি, যে কোনো কম্পাঙ্কের আলো পড়লে এই কাহিনী ঘটবে না, হইতে হবে উপযুক্ত কম্পাঙ্কের আলো। কেন উপযুক্ত কম্পাঙ্কের আলো কেন হবে না? এটা সোলার প্যানেলে হয়, কিন্তু ওটার ব্যাখ্যাটা আরো বিস্তারিত আছে, জানেন। এখন আসো, আমি যেই কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেই কথাটা হইল, যদি এমন হয়, মনে করো ইলেকট্রনকে নিউক্লিয়াসের, কথার কথা এক্সাম্পল দিচ্ছি এখানে, সবাই মনোযোগ দিয়ে শুনবা। ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতে শক্তি দরকার 10 জুল। আর যে আলো পড়ল তার ফোটনের শক্তি হলো 8 জুল। তাহলে এটা কি উপযুক্ত শক্তি হবে না? কারণ ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতেই লাগবে 10 জুল, আর আলো পড়তেছে 8 জুলের। ইলেকট্রন নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত হবে না। গতি শক্তি তো মিয়া পরের কথা, হবে না। তাহলে এবার উল্টা বলি,
ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতে প্রয়োজন 10 জুল। আর ওই ধাতব পাতের উপর যে আলোটা পড়ল তার প্রতিটা ফোটনের শক্তিও 10 জুল। তখন কি করবে? তখন ঘটবে ইলেকট্রন নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত হবে, মুক্ত হইয়া বসে থাকবে। কেন বসে থাকবে? তাকে যে গতিশীল করবে কেউ, সে শক্তি তো আর নাই। কারণ 10 জুলের পুরাটাই ব্যয় হয়েছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করার জন্য। তাহলে প্রথম কেসে দেখলাম ইলেকট্রন মুক্ত হইলই না। দ্বিতীয় কেসে দেখলাম ইলেকট্রন মুক্ত হইল কিন্তু বয়ে রইল, সে গতিশীল হইতে পারল না। তার মানে এটাও উপযুক্ত শক্তি না, এটাকে উপযুক্ত শক্তি বলে না। এবার থার্ড এক্সাম্পলে আসি। থার্ড এক্সাম্পল প্লিজ। ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতে প্রয়োজন 10 জুল। আর যে আলোটা তার উপর পড়ল, যে ফোটন তার উপর পড়তেছে, তার শক্তি হলো 15 জুল। ওমাগো 15 জুল মানে কি? মানে হলো ওই 15 জুলের 10 জুল সে ব্যয় করবে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতে। বাকি রইল যে 5 জুল, এটা দিয়া সে ইলেকট্রনকে গতিশীল করবে। তাহলে এই টাইপের শক্তিকে আমরা বলবো হচ্ছে উপযুক্ত শক্তি। উপযুক্ত শক্তি। আমি মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের কাছে আশা করতে পারি এই 3টা এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝাতে পারছি হোয়াট ডু ইউ মিন দ্য সাফিসিয়েন্ট এনার্জি। সাফিসিয়েন্ট এনার্জি অফ এ ফোটন মানে কি? সাফিসিয়েন্ট এনার্জির সাথে সাফিসিয়েন্ট ফ্রিকোয়েন্সিও কিন্তু চলে আসবে। কারণ শক্তি মানে তো ফ্রিকোয়েন্সি নির্ভর না, অর্থে উপযুক্ত কম্পাঙ্কের কোনো নির্দিষ্ট মান নাই। এক এক ধাতব পৃষ্ঠের বেলায় উপযুক্ত কম্পাঙ্ক এক এক রকম হইতে পারে। এক এক ধাতব পৃষ্ঠের বেলায় উপযুক্ত কম্পাঙ্ক এক এক রকম হইতে পারে। বুঝতে পারছি? তাহলে সবাই সুন্দর করে এমনও হইতে পারে, মনে করো ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতে প্রয়োজন 10 জুল। আর যে আলোটা ফুললো তার শক্তি 12 জুল। তাহলে 10 জুল ব্যয় হবে মুক্ত করার জন্য, আর 2 জুল দিব গতি শক্তি। এটাও উপযুক্ত। কিন্তু মুক্ত করার জন্য প্রয়োজন 10 জুল, পড়লো 8 জুলের ফোটন, উপযুক্ত না। মুক্ত করার জন্য প্রয়োজন 10 জুল, পড়লো 10 জুলের ফোটন, ওইটাও উপযুক্ত না। তাহলে উপযুক্ত মানে বুঝছি হোয়াট ডু মিন বাই উপযুক্ত ফোটন, বুঝছি না? বুঝছি। এবার লেখেন, আমরা সংজ্ঞা দিব এখন। আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো তড়িৎ ক্রিয়া। তাড়াতাড়ি। আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। লেখেন, উপযুক্ত কম্পাঙ্কের আলো উপযুক্ত কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে, উপযুক্ত কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন মুক্ত হয়। উপযুক্ত কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে, কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন মুক্ত হয় এবং তড়িৎ প্রবাহ শুরু হয়। তড়িৎ প্রবাহ শুরু হয় মানে তোমাকে আর বলা লাগবে না যে ইলেকট্রন গতিশীল হইছে। তড়িৎ প্রবাহ পাইছি মানে তো ইলেকট্রন গতিশীল হইছেই না, এবং তড়িৎ প্রবাহ শুরু হয়। একেই আলোক তড়িৎ ক্রিয়া বলে। একেই কি বলে? ঝটপট বলো তো। আলোক তড়িৎ ক্রিয়া বলে। কিন্তু বিশ্বাস করবেন কিনা আমি জানি না, জি মানোয়ার, ফটো তড়িৎ ক্রিয়ার জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পাইছে E=mc² জন্য না। আইনস্টাইন গট দ্য নোবেল প্রাইজ ডিউ টু ফটো ইলেকট্রিক ইফেক্ট। আবার বলতেছি, উপযুক্ত কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে, হ্যাঁ বলতেছি সবাইকে, আবার বলতেছি বাজান, উপযুক্ত কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে, কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে
ওই ধাতব পৃষ্ঠ হতে, তাড়াতাড়ি করো, ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন মুক্ত হয় এবং তড়িৎ প্রবাহ শুরু হয়। তড়িৎ প্রবাহ শুরু হওয়া মানে বুঝতে হবে সেই গতিশক্তি পাইছে, এবং তড়িৎ প্রবাহ শুরু হয়, এবং তড়িৎ প্রবাহ শুরু হয় লিখতে পারছি। একেই আলোক তড়িৎ ক্রিয়া বলে। একে কি বলে বলতো? ওয়েভলেন্থ দিয়ে আমরা ডেফিনেশন দিব না, কারণ ওখানে আবার ব্যাপার হলো শক্তি কম, মানে ওয়েভলেন্থ বেশি তো শক্তি কম, একটু ঝামেলা পড়ে যাবে। এই জন্য আমরা কম্পাঙ্ক দিয়ে সংজ্ঞা দিতে যাচ্ছি অজয়। বাট বাট আমি তোমাকে বলি, তরঙ্গ দৈর্ঘ্যেরও তো একটা বিষয় থাকবে তখন অজয়। আশা করি সংজ্ঞাটা সবাই লিখতে পারছে, কারণ আমি আরো একবার বলছি তাকে কি বলে, আলোক তড়িৎ ক্রিয়া বলে। সাথে লিখবা নির্গত ইলেকট্রনকে ফটো ইলেকট্রন বলে। নির্গত ইলেকট্রনকে ফটো ইলেকট্রন বলে। নির্গত ইলেকট্রনকে ফটো ইলেকট্রন বলে এবং প্রবাহিত তড়িৎকে ফটো তড়িৎ বলে, মানে ফটো ইলেকট্রিসিটি বলে। নির্গত ইলেকট্রনকে বলা হয় ফটো ইলেকট্রন, আর প্রবাহিত তড়িৎকে বলা হচ্ছে ফটো তড়িৎ। আমি তোমাদের কাছে তাহলে বলতে পারি না, স্ট্যাটিক ইলেকট্রিসিটি না জামিনি, এটা একদম নরমাল চলতড়িৎ। আচ্ছা, এখন তোমাদের কাছে যে কথাটা আমি বলতে চাচ্ছি, এখানে আপতিত ফোটনের শক্তি কিন্তু দুই ভাগে ব্যয় হচ্ছে, দুই ভাবে ব্যয় হচ্ছে। এক, আপতিত ফোটনের শক্তির কিছু অংশ ব্যয় হচ্ছে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের বন্ধন থেকে বের করে আনার জন্য, আর বাকি অংশ, আলবিনুরের কথা আমি অনেকদিন পর দেখলাম, আলবিনুর কই ছিল একদিন, আর বাকি অংশ, ওই শক্তির বাকি অংশ তড়িৎ প্রবাহ তৈরি করার জন্য ব্যয় হবে। তার মানে আপতিত ফোটনের শক্তি আমাদের দুই ভাবে ব্যয় হচ্ছে। পারপাস ওয়ান, ইলেকট্রনকে সে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করবে। পারপাস টু, ইলেকট্রনকে সে একটা গতিশক্তি দান করবে। আর ইলেকট্রনকে গতিশক্তি দান করা মানেই হলো তোমরা বুঝতেই পারতেছো, সে তড়িৎ প্রবাহ তৈরি করবে। তাহলে এই কেসটাকে আমরা বলবো হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। যে ইলেকট্রনটা মুক্ত হইল সেটাকে আমরা বলবো হচ্ছে ফটো ইলেকট্রন, আর যে তড়িৎ প্রবাহিত হলো তাকে আমরা বলবো হচ্ছে ফটো ইলেকট্রিসিটি বা ফটো তড়িৎ। আচ্ছা রিফাত, তুমি কথাটা আবার খেয়াল করো, যে ইলেকট্রনটি মুক্ত হইল তাকে ফটো ইলেকট্রন বলে এবং প্রবাহিত তড়িৎকে ফটো তড়িৎ বলে। আশা করি আমরা লিখতে পারছি। ওকে, এইবার চলে আসো আমাদের সেই আইনস্টাইনের সমীকরণ। তোমরা সবাই খাতার মধ্যে হেডলাইন দিবা আইনস্টাইনের সমীকরণ। আমরা এখন দেখতে চাচ্ছি আইনস্টাইনের সমীকরণ। ডান, ঠিক আছে। এখন তুমি বলো তো, ছবিটা আমার আবার একটু আঁকলাম, এই সেই ধাতব পৃষ্ঠ, এর উপর যে ফোটনটা পড়ল সেই ফোটনটার শক্তি হলো Hf, এবং আমি ধরলাম এই শক্তিটা হলো উপযুক্ত। অর্ক তো অনেকদিন ছিল না, অর্ক কই ছিল একদিন? ওরা কি দেশের বাইরে বেড়াতে গেছিল নাকি? না। আচ্ছা, আমার প্রশ্ন হলো, ওই ধাতব পৃষ্ঠের উপর ফোটনটা পড়ল, তার শক্তি হচ্ছে Hf, এটা উপযুক্ত। উপযুক্তর মিনিংটা কিন্তু আমরা এতক্ষণ ধরে বলার চেষ্টা করেছি। উপযুক্ত মিনিং মানে কি? মুক্ত হবে, আবার গতিশক্তি দিতে পারবে, আর তাহলে তাকে আমরা বলবো উপযুক্ত। তাহলে এই শক্তিটা ব্যয় হবে দুইটা পারপাজে। পারপাজ এক, সে ইলেকট্রনটাকে একটা গতিশক্তি দান করবে, এটা পারপাস টু। আর পারপাস ওয়ান হলো সে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতে পারবে। নিউক্লিয়াসের বন্ধন থেকে কি করতে পারবে? মুক্ত করতে পারবে।
তাহলে লিখে ফেলাও এইচএফ হলো হাফ এম বি স্কোয়ার প্লাস ডব্লিউ। তাহলে ডব্লিউটা কি লেখো, ডব্লিউ হইলো, আমি কি বাংলা বলবো, ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে প্রয়োজনীয় শক্তি। কি সেটা? ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে প্রয়োজনীয় শক্তি হলো ডব্লিউ, আর হাফ এম বি স্কয়ার হলো গতি শক্তি। তাহলে এই সেটটা কয় পারপাজে ব্যয় হলো? 2 পারপাজে। ইয়েস। এখন আমরা লিখতে পারি অতএব হাফ এম ভি স্কয়ার সমান সমান এই সেট মাইনাস ডব্লিউ। হাফ এম ভি স্কয়ার সমান সমান কত বলতো? এই সেট মাইনাস ডব্লিউ লিখতেই পারি। এখন তুমি আমাকে ঠান্ডা মাথায় বলো তো, একদম ঠান্ডা মাথায় বলো, ঠান্ডা মাথাটা হলো যেটা বলতে যাচ্ছি, তুমি নিজে লজিক্যালি চিন্তা করো, যদি ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে, আচ্ছা এটা মুখে বলি বলিরা, ডব্লিউ হলো ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে প্রয়োজনীয় শক্তি। ডব্লিউ হলো ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে প্রয়োজনীয় শক্তি। লিখছি। আচ্ছা, যে কথাটা তোমাদেরকে সবকিছু লজিক্যালি এখন চিন্তা করো, ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে যদি সবচেয়ে কম শক্তি লাগে, ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে যদি সবচেয়ে কম শক্তি লাগে, তবে ওই ইলেকট্রনের গতিশক্তি হবে সবচেয়ে বেশি। কথা তো ক্লিয়ার, তাই না? মুক্ত করতে সবচেয়ে কম শক্তি, তো তার গতিশক্তি হবে সবচেয়ে বেশি। একদম সিম্পল। মুক্ত করতে সবচেয়ে বেশি শক্তি, তার গতিশক্তি হবে সবচেয়ে কম, তাই তো নাকি? আচ্ছা, পরের লাইনটা দেখো, অতএব হাফ এম বি ম্যাক্স হোল স্কয়ার সমান সমান এই সেট ভাগ বিয়োগ ডব্লিউ নট। তাহলে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে পরিবর্তনটা কি হলো? এটা ভি ছিল, হয়ে গেল বি ম্যাক্স। তার মানে এই গতিশক্তিটা হলো সর্বোচ্চ গতিশক্তি, এই গতিশক্তিটা হলো সর্বোচ্চ গতিশক্তি। বাট ডব্লিউ ছিল হয়েছে কি ডব্লিউ নট। তাহলে ডব্লিউ নটটা কি হবে তুমি বুঝতে পারো? ডব্লিউ নটটা হলো ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতে সবচেয়ে কম শক্তি, তো তার গতিশক্তি হবে সবচেয়ে বেশি। তাহলে ডব্লিউ নটটাকে তুমি বাংলা লেখো এবার। আমি মুখে বললাম না, তোমরা মানে মুখে বললাম, ডব্লিউ নটকে বাংলা লেখো, যেখানে ডব্লিউ নটই হচ্ছে আমাদের কার্যাপেক্ষক। এই ডব্লিউ নটটা কি বলা হয়? কার্যাপেক্ষক বা কার্য অপেক্ষক, আইদার কার্য অপেক্ষক বা কার্য অপেক্ষক। তোমার কাছে আমার প্রশ্ন বাজান, তাহলে কার্যাপেক্ষকটাকে আমি কিভাবে মিনিং করব? আগে দেখো, ডব্লিউ নট হবে ইলেকট্রনকে, সবাই এখানে লেখো, ডব্লিউ নটের ফলাফল সমান সমান লেখো, নামটা কি? ডব্লিউ নটের নাম হলো কার্য অপেক্ষক, ইংলিশে বলা হয় ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন আমি যদি একসাথে বলি তাহলে কার্যাপেক্ষক বলে, আমি দরকার নাই কার্য অপেক্ষকই বলি বাবা, গ্যাঞ্জাম করে লাভ নাই। এটা হলো কার্য অপেক্ষক, ডব্লিউ নট হচ্ছে আমাদের কার্য অপেক্ষক। এখন তোমার কাছে প্রশ্ন হইল, তাহলে ডব্লিউ নটের যে কার্য অপেক্ষক এটা কি? লেখো, ইলেকট্রনকে, এখানে লিখবা ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে, একটু তাড়াতাড়ি করো বাজান, একটা প্রশ্ন পড়াইতে আমাদের জানটা বেড়ে যাচ্ছে কেন? এখানে লিখবা ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে ন্যূনতম শক্তি। তোমাকে যদি পরীক্ষার সময় কার্য অপেক্ষকের সংজ্ঞা চায়, তুমি কি বলবা? কার্য অপেক্ষকের সংজ্ঞায় বলবা ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে কার্য অপেক্ষক বলে।
তাকে কি অপেক্ষক বলে? কার্য অপেক্ষক বলে। আমরা লিখতে পারছি মনে হয়। ডব্লিউ নটের মিনিংটা কি লিখতে পারছি? ডব্লিউ নটের নাম হলো কার্য অপেক্ষক, এর অর্থ হলো ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে ন্যূনতম শক্তি। কিন্তু খাতার চিপায় এই ডব্লিউ নট সম্পর্কে তোমাকে আবার লিখতে হবে, একই ধাতব পদার্থের বেলায়, আমি লিখে দিই এটা, একই ধাতব পদার্থের বেলায় ডব্লিউ নট ধ্রুবক, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের বেলায় ডব্লিউ নট ভিন্ন ভিন্ন। আমি কথাটা আবার বলি, মুখে একবার বলে দিই যারা লিখতে পারতেছ না, সেটা হলো একই ধাতব পদার্থের বেলায় ডব্লিউ নট ধ্রুবক। যদি সোডিয়াম বলে ডব্লিউ নট সোডিয়ামের জন্য ফিক্সড, পটাশিয়াম যদি বলে পটাশিয়ামের জন্য ডব্লিউ নট ফিক্সড, সিজিয়াম যদি বলে সিজিয়ামের জন্য ডব্লিউ নট ফিক্সড, কিন্তু সোডিয়ামের জন্য ডব্লিউ নটের মান যা হবে পটাশিয়ামের জন্য ডব্লিউ নটের মান তা হবে না। তাহলে কি বললাম খেয়াল করো, ডব্লিউ তো পাইছি আমি, ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতে ন্যূনতম শক্তি, ওটাকে বলা হয় কার্য অপেক্ষক। আর কি বললাম চিপার ভিতরে, একই ধাতব পদার্থের বেলায় ডব্লিউ নটটা ধ্রুবক, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের বেলায় ডব্লিউ নট ভিন্ন ভিন্ন হবে। এখন দেখো, বা এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখো। আবার 0 সমান সমান HF0 মাইনাস W0, 0 সমান সমান HF0 মাইনাস কত বলতো? W0। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বাজান, প্লিজ 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 সবাইকে একটু মনোযোগ দিতে বলতেছি। দেখো 1 নং সমীকরণের সাথে এখানে পরিবর্তনটা কোথায়? এখানে হাফ এম বি ম্যাক্স হোল স্কয়ার শূন্য হয়ে গেছে, হাফ এম বি ম্যাক্স হোল স্কয়ার শূন্য হয়ে গেল, এই এফ এর বদলে এফ নট হইল, তাহলে এখানে শূন্য হইল, এখানে এফ এর বদলে এফ নট হলো। কাহিনী কি ঘটছে এখানে? এটা শূন্য হলো কেন? ওই যে তোমাদেরকে আমি 3টা কেস বলেছিলাম না? সেকেন্ড কেসটাতে কি বলেছিলাম? মুক্ত করার জন্য দরকার 10 জুল, মুক্ত করার জন্য দরকার 10 জুল, আর যে ফোটনটা পড়লো তার শক্তিও 10 জুল। মানে কি? ইলেকট্রন শুধু মুক্ত হবে, তার কোনো গতি শক্তি থাকবে না। তাহলে যে কম্পাঙ্কের জন্য এটা হয় সেই কম্পাঙ্কের একটা নাম আছে, নামটা সুন্দর মতো লেখো। এফ নট কে বলা হয় সূচন কম্পাঙ্ক, এফ নট কে বলা হয় সূচন কম্পাঙ্ক। এটা সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসে। দেখো খেয়াল করে, এখানে গতিশক্তিটা শূন্য হইল, এফ এর বদলে হইয়া গেল এফ নট। তার মানে এই শক্তির আলো, এই শক্তির ফোটন কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে, তার কোনো গতিশক্তি থাকবে না। তার মানে লাভ নাই, তাই না? তাহলে এফ নটের বাংলা নাম কি? সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক। বা তাকে আবার বাংলা লিখতে হবে, দেখো, যে কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠে পড়লে ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হয়, কিন্তু কোন গতিশক্তি লাভ করে না, তাকে সূচন কম্পাঙ্ক বলে। আশা করি আমি লিখতে লিখতে তোমরাও কিন্তু লিখেছো, একটু তাড়াতাড়ি করো। সেটা হলো সূচন কম্পাঙ্ক, এফ নটের বাংলা নাম কি? সূচন কম্পাঙ্ক।
এখন আসো, তাহলে সূচন কম্পাঙ্কের সংজ্ঞাটা কি? যে কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠে পড়লে ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হয়। ইলেকট্রন ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন ওই ধাতব পৃষ্ঠ হতে শুধুমাত্র কি হয় বলতো? মুক্ত হয়, কিন্তু কোনো গতি শক্তি লাভ করে না। তাকেই কি বলে ঝটপট বলতো? সূচন কম্পাঙ্ক বলে। ঠিক আছে, তাকেই আমরা বলবো হচ্ছে সূচন কম্পাঙ্ক। মানে কি? এই কম্পাঙ্কের আলো যদি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হয়, ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে, তার কোনো গতিশক্তি থাকবে না। তার মানে এজন্যই গতিশক্তি শূন্য হয়েছে, এফ এর বদলে এফ নট হয়েছে। তার মানে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করতাম, তুমি যদি আমার সামনে থাকতা, আমি তোমাকে ঠাস করে জিজ্ঞাসা করে ফেলতে পারতাম, তাহলে তোমরা সবাই বলো তো বাবা, আমাকে যদি ফটো তড়িৎ ক্রিয়া পেতে হয়, তাহলে যে আলো পড়তে হবে তার কম্পাঙ্ক হতে হবে অবশ্যই কার থেকে বেশি? এফ নটের চেয়ে বেশি। কারণ এফ নট কম্পাঙ্ক পড়লে ফটো তড়িৎ পাওয়া যাবে না। এফ নট কম্পাঙ্ক পড়লে ইলেকট্রন শুধু মুক্ত হবে, কোনো ফটো তড়িৎ পাওয়া যাবে না। ফটো তড়িৎ পাইতে হলে অবশ্যই 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 নিবৃত্তি আসবে। জি একটু ওয়েট করো, আমাকে বলতে দাও, নিবৃত্তি বিভব আমি পড়াবো। ফটো তড়িৎ পাইতে হলে যে আলো পড়বে তার ফ্রিকোয়েন্সি হইতে হবে এফ নট অপেক্ষা বেশি। তুমি একটু খাতার চিপা নিজেও তো লিখতে পারো, বলো তো, নিজে লিখতে পারো না যে ফটো তড়িৎ ক্রিয়া পেতে হলে আপতিত ফোটনের কম্পাঙ্ক অবশ্যই এফ নটের চেয়ে বেশি হবে, অবশ্যই এফ নটের চেয়ে বেশি হতে হবে। অতএব তোমরা আমাকে বলো তো, ডব্লিউ নট সমান সমান পাইলাম হলো এইচ এফ নট। তাহলে তুমি কি টের পাইছো? আমি কিন্তু কার্য অপেক্ষকের একটা সমীকরণ পেয়ে গেলাম। ডব্লিউ নট ইকুয়াল টু হলো এইচ এফ নট, মানে কার্য অপেক্ষকের একটা সমীকরণ পেয়ে গেছি আমরা। ঠিক আছে, তাহলে এই ডব্লিউ নট এর মান তুমি 1 নং এ বসাও। অতএব হাফ এম বি ম্যাক্স হোল স্কয়ার সমান সমান এইচ এফ, ডব্লিউ নট মানটা বসাও এইচ এফ নট। এই যে লাস্টে যাকে বক্সে বললাম, এফ হলো আপতিত ফোটনের কম্পাঙ্ক, এফ নট হলো ওই ধাতব পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক। এই মানটা আমি 1 নং সমীকরণে বসাইছি, আমি লাস্টে বক্সটা পাইলাম। এই যে বক্সটা আমি পাইলাম, আইডেন্টি আছে সাইড দিচ্ছি আমি, এটাই হলো আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ। এটা কি আমি বলবো হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ। এবং এই সমীকরণটার জন্যই ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ফর দ্যাট ইকুয়েশন আইনস্টাইন অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, নট ফর ইকুয়াল টু এমসি স্কোয়ার, ফর দ্যাট ইকুয়েশনস, দ্যাট ফটোইলেকট্রিক ইকুয়েশনস। বুঝতে পারছি? এবং তুমি ডেফিনেটলি কনফার্ম, ডেফিনেটলি, হ্যাঁ আজান দিচ্ছে আমি জানি, ডেফিনেটলি ইউ আর কনফার্ম if I want to get photoelectricity, if I want to get photoelectricity, frequency of the incident photon must be higher than f naught. আমি যদি বাজান ফটো ইলেকট্রিসিটি পেতে চাই, ফটো তড়িৎ পেতে চাই, আলোক তড়িৎ পেতে চাই, যে আলোটা ওই ধাতব পৃষ্ঠে আপতিত হবে, সে আলোর ফ্রিকোয়েন্সি হইতে হবে সূচন কম্পাঙ্ক থেকে বেশি। না হলে কি হবে? যদি আপতিত ফোটনের শক্তি সূচন কম্পাঙ্কের সমান হয়, কি হবে বলতো? ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে, কোনো গতিশক্তি লাভ করবে না, লাভ নাই। কম হলে তো কথাই নাই। তার মানে ফাইনালি আই ওয়ান্ট টু সে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, if I want to get photoelectricity, I must consider this frequency f must be higher than f naught, must be higher than f naught if I want to get photoelectricity. And this equation, this last equation inside the box, is the equation
is Einstein's photoelectric equations. And for that equations, আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। বুঝছি? ঠিক আছে? তাহলে হোয়াট ইজ এফ নট, হোয়াট ইজ কার্য অপেক্ষক, হোয়াট ইজ সূচন তরঙ্গ, এই সূচন কম্পাঙ্ক থেকে কিন্তু আবার সূচন তরঙ্গ তর্ক আসবে। এই এই একটু একটু ওয়েট করো, নামাজ আমিও পড়বো জান ইনশাল্লাহ। হাফ এম বি ম্যাক্স হোল স্কয়ার ইকুয়াল টু এ সি বাই ল্যামডা, এ সি বাই ল্যামডা নট, এরকমও তো লেখা যাবে। এফ এর বদলে লেখা যাবে সি বাই ল্যামডা, এফ নট এর বদলে লেখা যাবে সি বাই ল্যামডা নট। এফ নট এর বাংলা কি বাজান? এফ নট এর বাংলা কি? সূচন কম্পাঙ্ক। তাহলে ল্যামডা নট এর বাংলা কি হবে? সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছি? হোয়াট ইজ দ্য বাংলা অফ এফ নট, হোয়াট ইজ দ্য বাংলা অফ ল্যামডা নট? মানে আই ক্যান কনসিডার দ্যাট ইকুয়েশন ইনটু দিস ফর্ম। এভাবেও আমি চিন্তা করতে পারি, সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা নট। ঠিক আছে? আগামী ক্লাসে এটা দিয়ে আমি গ্রাফ আঁকবো। এটা সুন্দর একটা গ্রাফ হয়, ভালো ভালো গ্রাফ হয়, শিখবো। এবং বাজার তোমরা অবশ্যই কিন্তু পড়াশোনা যত কিছুই বলো না কেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যদি করোনা পজিটিভ হয়ে থাকেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করব, আল্লাহ ওনাকে যেন সুস্থ করে দেন তাড়াতাড়ি। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, দিনের শেষে কিন্তু পরীক্ষায় তোমাকে বসতে হবে। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, দিনের শেষে পরীক্ষায় তোমাকে বসতে হবে। অতএব পড়াশোনার কোনো ব্যাপারে অবহেলা করা যাবে না। পড়াশোনার ব্যাপারে কোনো অবস্থায় অবহেলা বরদাস্ত করা হবে না, কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।